আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা দিল্লির পাশেই গুরুগ্রাম, সেখানকার একটা সত্য ঘটনা। গুরুগ্রামে একটা ফ্যামিলি থাকতো, বিক্রম কুমারের ফ্যামিলি। বিহারের নওয়াদা জেলা থেকে তারা গুরুগ্রামে কিছু বছর আগেই এসেছিল। বিক্রম কুমারের বয়স 37 বছর, তার স্ত্রীর বয়স 35 বছর। তার নাম সোনি দেবী। সোনি দেবী আর বিক্রম কুমারের 2 ছেলে মেয়ে ছিল। বড় মেয়ের বয়স 12 বছর আর ছোট ছেলের বয়স 6 বছর। বিক্রম কুমারের বড় দাদা বিক্রম কুমারের বাড়ির থেকে কিছুটা দূরেই থাকতো। বিক্রম কুমারের মা আর বাবা তারাও কিন্তু 2 ছেলের সাথে গুরুগ্রামেই থাকতো, কখনো বড় ছেলের বাড়িতে, কখনো ছোট ছেলে বিক্রমের বাড়িতে। এইভাবেই খুব সুখের সংসার ছিল তাদের। হঠাৎ করে একদিন 26 জুলাই 2025 নিজের কাজের উদ্দেশ্যে বিক্রম কুমার বেরিয়ে পড়ে সকালবেলায়। বিক্রম কুমার গুরুগ্রামের একটা এক্সপোর্ট কোম্পানিতে কন্ট্রাক্টরের কাজ করত। তো 26 জুলাই সে কাজে সকালবেলায় 8টার সময় বেরিয়ে যায়, কিন্তু সে আর বাড়ি ফেরেনি। বিকেল 4টে, 5টা, 6টা বেজে যায়, সে বাড়ি ফেরে না। বাড়ির লোকজন আশেপাশের সব জায়গায় খবর নেয়, কিন্তু যখন হাজবেন্ড বাড়ি ফিরছে না, তো বিক্রম কুমারের যে দাদা, তার একজন ছেলে ছিল, তার নাম রাকেশ ছিল। রাকেশকে রাকেশের কাকিমা সোনি দেবী ফোন করে জানায় যে তোমার কাকা বিক্রম এখনো বাড়ি ফেরেনি, খুব চিন্তা হচ্ছে, তো তুমি একটু খবর নিয়ে দেখো। রাকেশ বিক্রমের যে কোম্পানি সেখানে চলে যায়, সেখানে গিয়ে খোঁজ নেয়। তো তারা বলে বিক্রম সকালবেলায় এসেছিল, কিন্তু সকালেই 9টা, 9:30টার দিকে অফিস থেকে বেরিয়ে চলে গেছিল। বাড়ির লোকজনের চিন্তাটা আরো বাড়ে। সবাই মিলে বিক্রমকে যেখানে যেখানে সম্ভাবনা ছিল সেখানে সেখানে গিয়ে খোঁজ করে, ফোনে খোঁজ নেয়। বিক্রমের ফোনটা কিন্তু সুইচ অফ সারাক্ষণ। সারা রাত ধরে যে যার নিজের মতো করে খোঁজাখুঁজি করে, বিক্রমের কোনো খোঁজ পাওয়া যায় না। নেক্সট ডে মানে 27 জুলাই 2025 সেদিনও বিক্রমের অপেক্ষা করা হয়, বিক্রম আসবে এটাই ভেবে। কেউ পুলিশ স্টেশনেও যায়নি, যে হঠাৎ হয়তো কোনো কাজ পড়ে গেছে, বিক্রম কাউকে জানাবার সুযোগ পায়নি, কোথাও হয়তো চলে গেছে। 28 তারিখ সকালবেলায় বিক্রমের বাড়ির লোকজনেরা স্থানীয় উদ্যোগ বিহার পুলিশ স্টেশনে গিয়ে বিক্রমের মিসিং ডায়েরি করে আসে, সঙ্গে বিক্রমের একটা ফটো দিয়ে আসে। বিক্রমের হারিয়ে যাওয়ার 48 ঘন্টা পর বিক্রমের মিসিং ডায়েরিটা করা হয়েছিল। পুলিশ কিন্তু বিক্রমকে খুঁজে বের করতে পারছিল না। 31 জুলাই 2025 বিক্রমের স্ত্রী সোনি বাড়িতে কান্নাকাটি শুরু করে। সে নিজের শ্বশুর শাশুড়িকে বলে যে বিক্রমকে পাশের বাড়ির রবীন্দ্র মেরে ফেলেছে। শাশুড়ি খুব অবাক হয়ে যায়, রেগেও যায়। সে বলে আমার ছেলের ব্যাপারে এরকম অশুভ কথা বলো না, এরকম কেন বলছো? রবীন্দ্র কেন মারতে যাবে? রবীন্দ্রের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু বিক্রমের স্ত্রী কাঁদতেই থাকে আর বলতেই থাকে আমার মনে হচ্ছে রবীন্দ্র মেরে ফেলেছে। এবার সে কাঁদতে কাঁদতে বিক্রমের মা বাবাকে বলে যে পাশের বাড়ির রবীন্দ্র সে একদিন সোনিকে রেপ করেছিল। তারপর থেকেই সোনির ফ্যামিলির সাথে রবীন্দ্রের একটা শত্রুতা রয়েছে। কথাটা শুনে বিক্রমের মা বাবা অবাক হয়ে গেলেও সোনিকে সঙ্গে করে নিয়ে গিয়ে পুলিশ স্টেশনে পৌঁছায়। এবার সোনি পুলিশকে জানায় যে পাশের বাড়ির রবীন্দ্র কুমার তাকে একদিন রেপ করেছিল। রেপ করার পরে একটা ভিডিও তৈরি করে রেখেছিল আর বলেছিল কাউকে বললে এই ভিডিওটা সে ভাইরাল করে দেবে। সেই ভয়ে সে কাউকে জানায়নি, কিন্তু নিজের হাজবেন্ডকে জানিয়েছিল। হাজবেন্ডকে জানানো মাত্রই হাজবেন্ড ভীষণ রেগে যায়। রেগে গিয়ে সেই পাশের বাড়ির রবীন্দ্রের সাথে ঝগড়া হয়। এমনকি পাশের বাড়ির রবীন্দ্রকে বিক্রম খুব মেরেও ছিল। সেই ব্যাপারে রবীন্দ্র হয়তো রেগে আছে, সে নিশ্চয় তার হাজবেন্ডকে মেরে ফেলেছে, এটাই তার মনে হচ্ছে। কারণ রবীন্দ্র খুব খারাপ মানুষ, সে ইচ্ছা হলে এরকম করতেই পারে। আর তার হাজবেন্ড যেহেতু তাকে মেরেছে, তো সে নিজেকে অপমানিত বোধ করে তার হাজবেন্ডকে হয়তো মেরে ফেলেছে। কারণ তার হাজবেন্ড এই পর্যন্ত বাড়ি ফিরে আসছে না কেন বা কল রিসিভ করছে না কেন। এবার পুলিশের মনে হয় যে হ্যাঁ, এই ধরনের একটা ব্যাপার হতেও পারে। আর ভদ্রমহিলা যখন নিজেই বলছে যে পাশের বাড়ির রবীন্দ্র তার রেপ করেছে, তাহলে রবীন্দ্রকে অ্যারেস্ট করা উচিত। এবার পুলিশ রবীন্দ্রকে অ্যারেস্ট করে। রবীন্দ্রকে অ্যারেস্ট করার পরে রবীন্দ্রের জিজ্ঞাসাবাদ হয়। রবীন্দ্র কিন্তু খুব একটা ঝামেলা করেনি। সে বলেছিল যে হ্যাঁ,
সে মেরে ফেলেছে তার পাশের বাড়ির বিক্রম কুমারকে। এবার রবীন্দ্রকে জিজ্ঞেস করা হয় যে বিক্রম কুমারের সাথে তোমার কি শত্রুতা, তুমি সোনি দেবীকে কেন রেপ করেছিলে? তখন বিক্রম বলে যে সে রেপ করেনি, তাদের মধ্যে যা কিছু হয়েছে বা হতো সেটা স্বেচ্ছায়, দুজনের ইচ্ছায় হয়েছে। আর সোনি দেবীর হাজবেন্ড বিক্রম কুমারকে সে মেরে ফেলেনি, তার ইচ্ছাও ছিল না মেরে ফেলার, সোনি তাকে বলেছিল মেরে ফেলার জন্য, সেই জন্যই সে মেরে ফেলেছে। এবার পুলিশ আরো অবাক হয়, সোনি দেবী যেটা বলেছিল একদম উল্টোটাই বলছে রবীন্দ্র কুমার। রবীন্দ্র কুমারের কাছে ভালোভাবে যখন জিজ্ঞাসাবাদ হয়, তো রবীন্দ্র যে ঘটনাটা বলেছিল সেটা এখন বলছি। সে বলেছিল 1 বছর ধরে তার পাশের ফ্ল্যাটের সোনি দেবীর সাথে একটা রিলেশন ছিল, তাদের মধ্যে বহুবার শারীরিক সম্পর্ক হয়েছে। মাঝে মাঝে রবীন্দ্র কুমার নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করে রেখেছে, যেটা কিন্তু সোনি দেবীর স্বেচ্ছায় হয়েছে। দুজনেই ঠিক করেছিল যে দুজনের এই সম্পর্কটা আজীবন চলবে, তবে খুব সাবধানে, কারোর বাড়ির লোকজন যেন না জানতে পারে। তো সেইভাবেই তারা সম্পর্কটাকে মেনটেন করছিল 1 বছর ধরে। সোনির যে 12 বছরের মেয়ে রয়েছে, তার সাথে পাশের ফ্ল্যাটের রবীন্দ্রের মেয়ের খুব ভালো সম্পর্ক, দুজনে বন্ধু। তবে রবীন্দ্রের মেয়ে সোনির মেয়ের থেকে বয়সে অনেকটা ছোট। সোনির মেয়ে পাশের বাড়ির রবীন্দ্রের মেয়ের সাথে খেলা করতে যায়, গিয়ে দেখে সে বাবার ফোন দেখছে। সোনির মেয়ে বড়, সে ফোনটা ইউজ করতে খুব ভালোই জানতো। তো সেই ছোট বান্ধবীর হাত থেকে ফোনটা নিয়ে নানা রকম ভাবে এটা ওটা খুলে দেখতে থাকে। দেখতে দেখতে তার গ্যালারিতে নজর পড়ে। গ্যালারিতে সে নিজের মায়ের একটা ভিডিও দেখে ফেলে পাশের বাড়ির আঙ্কাল বা রবীন্দ্রর সাথে। তার দেখে মনে হয়েছিল যে এই ভিডিওটা একটা খারাপ ভিডিও, এই ভিডিওটা এইভাবে এই ফোনে থাকা উচিত না। তো সেই 12 বছরের মেয়ে ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছিল। ডিলিট করার পরে সে কিন্তু আর ফোন দেখেনি, তার মনটা খারাপ হয়েছিল, সে সোজা নিজের বাড়িতে চলে এসেছিল। রবীন্দ্র ওয়াশরুমে ছিল, বাইরে বেরিয়ে আসে, রবীন্দ্র দেখে যে সোনির মেয়ে ছুটে বাইরে বেরিয়ে গেছে। তখন সে বুঝতে পারে যে তার মেয়ের সাথে রবীন্দ্রের মেয়ে এসে ফোনটা দেখছিল। তো সে নিজের গ্যালারিতে গিয়ে তার কাছে যে ভিডিওটা সেভ ছিল তার আর সোনির, সেটা দেখে। দেখেই সে দেখে যে ভিডিওটা ডিলিট করে দিয়েছে সোনির মেয়ে। রবীন্দ্র কুমার বোঝে যে সোনির মেয়ে তার মেয়ের সাথে বসে বসে ওই ভিডিওটা দেখেছে আর ভিডিওটা ডিলিট করে দিয়ে বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছে। সে ব্যাপারটা সোনিকে জানিয়ে দেয়। সোনি এবার খুব চিন্তায় পড়ে যায়, তার মনে হয় যে তার মেয়ে নিজের বাবাকে অবশ্যই এই ব্যাপারটা বলে দেবে। তো সে এবার প্ল্যানিং করে যে তুমি আমার হাজবেন্ডকে বা আমার মেয়ের বাবাকে আমার রাস্তা থেকে সরিয়ে দাও, না হলে এই ব্যাপারটা অনেক বড় আকার ধারণ করবে। তোমার বাড়ির লোকজন জানবে, আমার শ্বশুর শাশুড়ি ভাসুর তারা জানবে, তারপরে হয়তো আমাকে আর এখানে রাখা হবে না, গ্রামে পাঠিয়ে দেওয়া হবে, তো অনেক ঝামেলায় পড়ে যাব আমি। তার থেকে ভালো হবে তুমি আমার হাজবেন্ডকে মেরে ফেলো। সোনি দেবীর বয়স 35 বছর আর সোনি দেবীর বয়ফ্রেন্ড পাশের বাড়ির রবীন্দ্র, তার বয়স 34 বছর। দুজনে মিলে ইউটিউবের অনেক ক্রাইম ভিডিও, ক্রাইম পেট্রো, সাবধান ইন্ডিয়া, অনেক কিছু দেখার পর প্ল্যানিং করে যে কিভাবে মেরে ফেলতে হবে আর মেরে ফেলার পরে বডিটাকে কিভাবে নষ্ট করতে হবে। রবীন্দ্র ছিল গাড়ির ব্যবসা, তার অনেকগুলো গাড়ি ছিল আর বিভিন্ন ড্রাইভার দিয়ে সে গাড়িগুলোকে ভাড়ায় চালাতো। তার দুজন সঙ্গী, একজনের নাম ছিল মনীষ, বয়স ছিল 19 বছর, আর একজনের নাম ছিল ফরিয়াদ, বয়স ছিল 20 বছর। এই দুজনকে সঙ্গে নিয়ে নিজের একটা গাড়ি নিয়ে সে বিক্রমের অফিসের সামনে চলে যায় 26 তারিখে। বিক্রম যেই বেরোয়, বিক্রম এই ব্যাপারগুলো কিছুই জানে না। বিক্রমকে সে বলে, এসো আমার গাড়িতে বসো, আমি তোমাকে যেখানে যেতে চাও সেখানে ছেড়ে দেবো। আগে থেকেই কিন্তু প্ল্যানিং করে তারা বিক্রমের অফিসের সামনে গেছিল। তো তারা তাকে প্রায় জোর করেই যে এসো, আসতেই হবে বলে গাড়িতে তুলে নেয়। গাড়িটা কিছু দূর গেলেই তাদের সঙ্গে ছিল দড়ি, দড়ি দিয়ে শ্বাসরোধ করে তারা বিক্রমকে মেরে ফেলে।
সন্তরা সিং বলে এক ভদ্রলোক, যে ছিল রবীন্দ্রর কাকা। তার গুরুগ্রামের পাশে একটা গ্রামে তবেলা ছিল, মানে গরুর গোয়াল জাতীয় একটা জায়গা, যেখানে তার দুধের ব্যবসা, প্রচুর গরু মোষ, প্রচুর খালি জায়গাও ছিল। আগে থেকেই রবীন্দ্র নিজের কাকা সন্তরা সিংকে বলে রাখে একটা গর্ত খুঁড়ে রাখতে, কারণ এই ধরনের একটা সে ঘটনা ঘটাবে, ঘটাবার পরে ওখানে গিয়ে বডিটাকে মাটি চাপা দিতে হবে। সন্তরা সিং নিজের ভাইপোর কথা মতো 4 ফুট ডিপ একটা গর্ত খুঁড়ে রেখেছিল নিজের তবেলাতে, যেখানে তার গরু মোষ থাকার জায়গা সেখানে। তো 3 জনে মিলে নিজেদের গাড়িতে ঘটনা ঘটায়। ঘটাবার পরে গাড়িটা সোজা নিয়ে সেই তবেলায় চলে যায়। 4 ফুট খোঁড়া গর্তে বিক্রমের বডি চাপা দিয়ে দেয়, ফোন সুইচ অফ করে সেটাও চাপা দিয়ে দেয়। তারপরে নিশ্চিন্তে বাড়ি ফিরে আসে। এই ঘটনা ঘটিয়ে দেওয়ার পর সে ফোন কলে সোনিকে জানিয়েছিল যে কাম হো গয়া, মানে কাজ হয়ে গেছে। হোয়াটসঅ্যাপেও মেসেজ দিয়েছিল, কল করেও জানিয়ে দিয়েছিল। তখন রবীন্দ্রকে পুলিশ অ্যারেস্ট করে, রবীন্দ্রের কাছে সমস্ত গল্পগুলো শোনে। রবীন্দ্র যখন শোনে যে তার প্রেমিকা সোনি তাকে ফাঁসিয়ে দিচ্ছে নিজেকে বাঁচানোর জন্য, তখন সে সমস্ত ঘটনা বলে। পুলিশ চেক করে রবীন্দ্রের ফোন, সোনির ফোন, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তো সত্যি সত্যি ঘটনা ঘটাবার পর 26 তারিখে রবীন্দ্র ফোন কলে আর হোয়াটসঅ্যাপ মেসেজে নিজের প্রেমিকা সোনিকে জানিয়ে দিয়েছিল যে তোমার হাজবেন্ডকে শেষ করে ফেলা হয়েছে। এই সমস্ত ব্যাপারটা সামনে আসার পর রবীন্দ্রের 2 সঙ্গী, রবীন্দ্রের কাকা, রবীন্দ্রের প্রেমিকা বা বিক্রমের ওয়াইফ সোনি দেবীকে অ্যারেস্ট করা হয়। 5 জনই এখন পুলিশ কাস্টাডিতেই রয়েছে। এই ঘটনাটাতে আমরা দেখি সত্যি মানুষ বড় অদ্ভুত, নিজের স্বার্থের জন্য, নিজেকে ভালো রাখার জন্য সব করতে পারে। প্রথমে পাশের বাড়ির এক ভদ্রলোকের, বিবাহিত ভদ্রলোকের সাথে প্রেম, তারপরে মেয়ে জেনে ফেলেছে, মেয়ে যাতে হাজবেন্ডকে না জানিয়ে দেয় সেই জন্য হাজবেন্ডকে মেরে ফেলেছে। এবার নিজে যদি ফেঁসে যায়, তার মনে হয়েছিল যে তার শ্বশুর বাড়ির লোকজন তার উপর সন্দেহ করছে। সত্যি সত্যি শ্বশুর বাড়ির লোকজন তার উপর সন্দেহ করছিল যে বৌমা একদম রিল্যাক্স কিভাবে আছে, তার হাজবেন্ড হারিয়ে গেছে, তারা এত অস্থির হচ্ছে ছেলে কোথায় গেল, ছেলেকে খোঁজার জন্য। আর চারিদিকে নানা রকম খবর আজকাল পাওয়া যাচ্ছে, হাজবেন্ডরা ওয়াইফকে মেরে ফেলছে, ওয়াইফরা হাজবেন্ডকে মেরে ফেলছে। তো সেই জন্য বিক্রমের বাড়ির লোকজন বা বাড়ির মা বাবা সোনির সাথে ঝগড়া করছিল যে তুমি কিছু করনি তো। তারা সব সময় সন্দেহে ছিল যে বৌমা এত নিশ্চিন্তে কিভাবে আছে ছেলে হারিয়ে যাওয়ার পরেও। তখন সোনি মনে মনে ঠিক করে যে শ্বশুরবাড়ির লোকজন তো বুঝে ফেলছে বা আমার উপর সন্দেহ করছে, তাহলে তাদের পুলিশ স্টেশনে গিয়ে নিজের সন্দেহটা জানাবার আগেই আমি যদি রবীন্দ্রের নামে ব্যাপারটা বলে দিই, রবীন্দ্রকে পুলিশ অ্যারেস্ট করবে। আর সত্যি সত্যিই রবীন্দ্র মেরে ফেলেছে আমার হাজবেন্ডকে, আমি তো মারিনি, তাহলে রবীন্দ্র ফেসে যাবে, আমার আর সাজা হবে না। কিন্তু সেরকম হয়নি। সে নিজেকে বাঁচাবার জন্য একটার পর একটা ভুল করে গেছে, আর সে কিন্তু নিজেই নিজের জালে জড়িয়ে পড়েছে। হয়তো সোনি ভবিষ্যতে নিজের ভালোর জন্য নিজের মেয়েকেও শেষ করে ফেলতো, কারণ তার মেয়েও তো তার ভিডিওটা দেখে ফেলেছিল। মেয়ে যাতে বাবাকে না বলে দেয় সেই জন্য সে বাবাকে শেষ করেছিল। মেয়ে আরো কাউকে বলতে পারে সেই জন্য হয়তো মেয়েকেও শেষ করে দিত। একজন বিবাহিত পুরুষ আর একজন বিবাহিত মহিলার ভুলে 2টো সংসার একদম নষ্ট হয়ে গেছে।